গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার, আমিও খুব ভালো আছি। আমরা বিগত ক্লাসে বিশেষ কিছু আলোচনা করিনি। আমরা মূলত বিগত কয়েকদিন ধরে যে অধ্যায়, অর্থাৎ কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম? খুব ভালো, আবহবিকার সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো এই আবহবিকার সম্পর্কে আলোচনা করবার শেষে আমি তোমাদেরকে বলেছিলাম পুরো অধ্যায়টা তোমরা বাড়ি থেকে খুব ভালোভাবে একটু টেক্সট বইটা দেখে আসবে। প্রত্যেককে আমি আজকে আর মুখে জিজ্ঞাসা করব না, খাতায় লিখতে দেবো। তো পূর্বের দিনের ক্লাসে তোমরা সবাই খুব ভালোভাবে তার সঠিকভাবে উত্তর দিয়েছো। কিছু কিছু জনের খুব সমস্যা রয়েছে, আমি সেগুলো তাদেরকে নির্দিষ্টভাবে বলে দিয়েছি। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা এক একটা অধ্যায় করে আলোচনা করব, আর সেই অধ্যায়ের নির্দিষ্টভাবে মূল্যায়ন আমরা করব যে কারা কতখানি কিভাবে এই অধ্যায় সম্পর্কে জানতে পেরেছে, বা অধ্যায় যখন আলোচনা করছিলাম তখন তো সবার কাছে খুবই সহজ বা ভালো বলে মনে হয়েছে, কিন্তু যখন দেখা গেল টেক্সট বইটা পড়তে যাচ্ছে তখন কিছু কিছু জায়গায় একটু সমস্যা দেখা দিচ্ছে। সেটা দেখা দিতেই পারে। এই সমস্যা সমাধানের জন্যই আমরা রয়েছি তোমাদের সবসময়, তোমাদের পাশে। তোমরা যে কোনো সময় আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা তোমাদের সেই সমস্যা অবশ্যই মেটানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে তোমরা তো এই নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে আজকে আমি নতুন একটা অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা শুরু করব। দেখো, এই যে আলোচনা শুরু করব বা নতুন অধ্যায়, নতুন টপিক, এতে ঘাবড়ানোর বিশেষ কিছু নেই। যে নতুন অংশ, নতুন প্রশ্নপত্র, এমন কিচ্ছু ব্যাপার নয়। আমরা যেমন বিগত ক্লাসের শুরুতেও একটু মনে হচ্ছিল যে এই ক্লাসটা কিভাবে কতখানি কঠিন হতে পারে, তো ধীরে ধীরে সেগুলো যখন আমরা জানতে পেরেছি, আজকের বা এখন যে অংশ আলোচনা করব সেটা তো আরো সোজা। এই যে অংশগুলো কেন খুবই সিম্পল বলছি, কারণ এই যে অংশগুলো কিন্তু তোমরা চোখে, নিজেদের চোখে সাধারণত দেখতে পাও, ঘটতে দেখো। হয়তো সবাই এই সমস্যার সম্মুখীন হয় না। আমি যদি একটা কথা বলি যে গ্রামের দিকে যদি 2009 সালের আয়লার কথা বলি, বা পরবর্তীকালে বুলবুল যে ঝড় বা আমফান ঝড়ের কথা বলি, এটা এটা কি বলতো? একদম ঠিক, এগুলো হচ্ছে ঘূর্ণিঝড়। আচ্ছা বলো তো, এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে, আমি মূলত, যেহেতু আমরা এই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, তো সেই জন্য আমি এই বিষয়গুলোই বলছি। এখানে সেই অর্থে ব্যাপক পরিমাণে যদি ভূমিকম্প হয়, ভূমিকম্পের খুব প্রভাব কিন্তু দেখতে পায় না, না দেখাটাই ভালো। ভূমিকম্পের প্রভাব দেখতে গেলে আমাদের আর জনবসতি আর কিছু থাকবে না, পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে। আচ্ছা, তো এই যখন হলো তখন কি হয়েছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে? হ্যাঁ, ঠিক বলেছো যে নদী উপকূলের বিভিন্ন অংশে বাঁধ ভেঙে গিয়ে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন পঞ্চায়েত এরিয়া, বড় বড় অংশ, ব্লকের কিছু কিছু অংশ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, তো এই যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই ক্ষতিতে সব থেকে বিপদের সম্মুখীন, সমস্যার সম্মুখীন কাদের হতে হয়েছিল? মানুষজনকে, তাই তো? কারণ মানুষ এই পৃথিবীর একমাত্র কি বলবো, সব থেকে বুদ্ধিমান প্রাণী। তারাই চালনা করে পৃথিবীকে বিভিন্নভাবে, বিভিন্ন তাদের বেঁচে থাকার জন্য। তো যখন তাদের এই বেঁচে থাকার বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করছে, ফসল ক্ষতিগ্রস্ত করেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে, তাদের পালন করা বা পালিত গৃহপালিত পশু তারা যা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জমির পর জমি অঞ্চল নোনা জল ঢুকে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে প্রথম যে অংশটায় আয়লার ফলে বন্যা দেখা দিল, এবং এই যে অংশটা, অর্থাৎ সেখানে দেখা গেল কিছু মানুষের মৃত্যু হয়েছে, হতে পারে, এবং এমন সেখানে সমস্যা হয়েছে যেখানে সাধারণ বা আঞ্চলিক প্রশাসন দ্বারা সেখানকার উদ্ধার কাজ সম্পূর্ণভাবে করা সম্ভবপর হচ্ছে না। ঠিক আছে,
সেই জন্য সেখানে কি করা হচ্ছে, সেখানে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন পড়ছে, কেন্দ্রীয় সরকারের সাহায্য পড়ছে এবং প্রচুর পরিমাণে ত্রাণ বিলি করতে হচ্ছে। দেখা গেল 10 জন, 20 জন, 25 জনের বেশি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিঘার পর বিঘা জমি যে অঞ্চলের সঙ্গে কোনো যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। এই জিনিসগুলো বিভিন্ন সময় খবরের কাগজে, টিভিতে, বিশেষ করে যখন বর্ষাকাল যখন আমাদের এখানে আসে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে, এবং অতিরিক্ত বর্ষার ফলে যখন আমাদের এই, যেহেতু আমরা তো একদম নিম্ন অঞ্চলে, অর্থাৎ সমুদ্র লেভেল থেকে কাছাকাছি অঞ্চলে বসবাস করি, তা উচ্চ অংশে বৃষ্টিপাত হওয়ার ফলে সেই অংশের জলও কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়েই প্রবাহিত হতে থাকে। ঠিক আছে, তো সেই জল যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তারাও যখন সেই বাঁধ খুলে দেয়, ব্যারেজের গেট খুলে দেয়, তখন কিন্তু সেইভাবে আবার ডবলভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় আমাদের পশ্চিমবঙ্গের বাসীদের। তো এই যে প্রথমে যে মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হলো, এটাকে আমরা কি ভালো দিক বলবো না খারাপ দিক বলবো? কার কার মনে হচ্ছে এটাকে ভালো দিক? কখনোই ভালো দিক আমরা বলতে পারি না, এটা খারাপ দিক, এবং মানুষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই অবস্থাটাকে যদি আমি এক কথায় বলি, কি বলবো এটাকে? দুর্যোগ বলতে পারি, তাই না? এর মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। এই দুর্যোগ যখন ব্যাপক আকার ধারণ করবে, কোনো ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বৃহৎ অঞ্চলে চলে যাবে। ধরো তোমার যে বাড়ি রয়েছে, তুমি দেখলে যে বৃষ্টি হয়েছে বা যদি বন্যা হয়ে থাকে, তোমার ছোট্ট কটা, তুমি যেহেতু নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করে কেউ, তার বাড়িঘর, 2-4টে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা দুর্যোগ অবধি ছিল। এরপরে এটা যখন ব্যাপক আকার ধারণ করবে, সেটাকে কিন্তু আমরা আর দুর্যোগ বলবো না, সেটাকে কি বলবো? একদম ঠিক বিপর্যয় বলবো। কারণ সর্বোপরি বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুর্যোগ, যেটাকে আমরা ইংলিশে বলি হ্যাজার্ড, আর ডিজাস্টার, যেটাকে আমরা বলি বিপর্যয়। দেখো, এই যে হ্যাজার্ড আর ডিজাস্টার কথাটার মধ্যেই আমরা বলে থাকি বিভিন্ন সময়, অনেকে বলতে থাকে ডিজাস্টার হয়ে যাচ্ছে, তার মানে কি বিপর্যয় সাংঘাতিকভাবে হচ্ছে বা হতে পারে। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই দুর্যোগের কথার অর্থ কি, কোন কোন শব্দ থেকে দুর্যোগ শব্দটি এসেছে, এবং এদের সংজ্ঞা কাকে বলা হয়, আর এদের বৈশিষ্ট্য, অর্থাৎ দুর্যোগের যেমন বৈশিষ্ট্য জানবো, তার পাশাপাশি বিপর্যয়ের বৈশিষ্ট্য কিন্তু আমাদেরকে জানতে হবে। কারণ এই দুর্যোগ হলেই কিন্তু বিপর্যয় হবে, এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। বিপর্যয় একা কিন্তু হবে না। বিপর্যয় হচ্ছে, এই দুর্যোগ হচ্ছে বিপর্যয়ের প্রাথমিক ধারণা। যেমন আমরা আগের অংশে পড়েছিলাম, মাটি সৃষ্টি হতে গেলে কিন্তু শুধুমাত্র আবহবিকার জাত শিলাজাত ক্ষয়চূর্ণ পদার্থ হলেই হবে না, সেটাকে রেগলিতে পরিণত হতে হবে, তারপরে মাটি সৃষ্টি হবে। তো এখানেও আগে দুর্যোগ হতে হবে। দুর্যোগ যদি ব্যাপক আকার ধারণ করে, তখন সেটাকে আমরা বিপর্যয় বলতে পারি। ঠিক আছে, চলো আমরা এবার মূল অংশে ফেরত আসি। এতক্ষণ তো অনেক গল্প করলাম, এবার কি কি আলোচনা আমরা করব সেটা একটু দেখে নিই। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের দুর্যোগ ও বিপর্যয়। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের প্রাথমিক ধারণা। ঠিক আছে, তো কি প্রাথমিক ধারণা, চলো আমরা ধীরে ধীরে একটু জানি, বুঝি। আর কারো যদি কোথাও কোনো সমস্যা হয়, যে এই নির্দিষ্ট জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে, আরো একবার বললে সুবিধা হবে, তাহলে আমি তোমাদের সেই জিনিসটা বারবার করে বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাই একটু খাতা পেন নিয়ে রেডি থাকো। আমরা আলোচনা করতে করতে, তোমরা জানোই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নাবলী, সেই প্রশ্নাবলী আমরা আলোচনা করে থাকি, তাই না?
আর ইম্পর্টেন্ট কিছু জিনিস সেগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথমে আমরা ধারণাটা জানবো, উদাহরণ সহ ধারণা, সেটা কিভাবে জানানো হচ্ছে। দেখো, তোমরা বিভিন্ন সময় তো ভয়ঙ্কর ঝড় বা মুষলধারে বৃষ্টি হতে দেখেছো। যখন ঝড় আর মুষলধারে বৃষ্টিপাত হয়, এই অংশটাকে আমরা কি বলতে পারি? নিম্নচাপ বলতে পারি বা ঘূর্ণিঝড় বলতে পারি। যেটা নিম্নচাপ এসছে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছুদিন ধরে বাতাসের তীব্রতার গতিবেগ যেমন বেশি, তার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়ে চারিদিকে জল জমে যাচ্ছে। এবং এই যে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত এবং ঝড় হচ্ছে, এর ফলে কি হচ্ছে? গাছের ডালপালা, ঘরবাড়ি ভেঙে পড়ছে, ঘরবাড়ি এবং বহু পশু, জন্তু এবং মানুষ কিন্তু মারা যেতে পারে। এটা একটা গেল, ঘূর্ণিঝড় বলতে পারি। আবার বর্ষাকালে যখন তোমরা দেখেছো ঘূর্ণিঝড় হয়তো সেভাবে হচ্ছে না, কিন্তু নিম্নচাপের প্রভাবে প্রায় 7 দিন, 8 দিন, 10 দিন এক টানা বৃষ্টির বিরাম নেই, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে। তার ফলে এই যে অতিরিক্ত বৃষ্টি হলে কি বলা হয় বলতো? একদম ঠিক, বন্যা হয়। বন্যা হলে কি হয়? আশেপাশের নদী, খাল, বিল, রাস্তাঘাট কিছুর কিন্তু আর আলাদা করে পার্থক্য লক্ষ্য করা যায় না। আমরা যখন রাস্তায় যাই তখন রাস্তাতেও জল ভর্তি হাঁটু সমান, তারপর ড্রেন, পুকুর, নদী, খাল, বিল এগুলো তো জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। তাহলে অতিরিক্ত বৃষ্টি হলে এই বন্যা হতে পারে। আবার অনেক সময় দেখবে, এই 2-4 দিন আগেই হয়েছিল মাটির কম্পন, সেটা হলে কি হয়? ভূমিকম্প। খুব ভালো বলেছো। এই ভূমিকম্প, আমরা এই ভূমিকম্প অঞ্চল, যেহেতু ভূমিকম্পের উৎস বেশিরভাগ হয় পাহাড়ি অঞ্চলে, যেখানটায় আমাদের যে হিমালয়ান পাত, এই হিমালয়ান পাতের সাথে সংঘর্ষের ফলে, ভারত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে এই ভূমিকম্প মাঝে মাঝে আমাদের অনুভূত হয়। এবং এর জন্য প্রচুর পরিমাণে সেতু ভেঙে বা বাড়ি ঘরদোর ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রথম থেকে আমরা যে কারণগুলো আলোচনা করলাম, প্রথমে হয়েছে ঘূর্ণিঝড়, ঠিক আছে, অর্থাৎ যেখানে ঝড় এবং বৃষ্টিপাত দুটোই হচ্ছে মুষলধারে। দ্বিতীয়টি বন্যা, আর তৃতীয়টি ভূমিকম্প। তো এই যে ঘটনাগুলোকে আমরা ভূগোলের ভাষায় এগুলোকে দুর্যোগ বা বিপর্যয়, দুর্যোগ বা বলবো না, দুর্যোগ ও বিপর্যয় আমরা বলতে পারি। কারণ দুর্যোগের পরেই বিপর্যয় তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা নির্দিষ্টভাবে দুর্যোগের অর্থ এবং দুর্যোগের সংজ্ঞা, অর্থাৎ দুর্যোগ কাকে বলা হয়, সেগুলো আমরা জানবো। তোমরা ছবিগুলো দেখতে থাকো, এর সঙ্গে সঙ্গে দেখো প্রচুর ছবি আমি তোমাদের জন্য শেয়ার করেছি। প্রত্যেকটা ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথম যে ছবিটা দেখো, আগ্নেয়গিরির উদগীরণ হচ্ছে, এবং এটা যদি এর পাশাপাশি যদি কোনো অঞ্চলে জনবসতি লক্ষ্য করা যায়, সেটা কিন্তু জনবসতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে দেখো ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। তারপরে সামুদ্রিক ঢেউ, যেটা সুনামি, এই সুনামির সময় যদি তীরবর্তী অঞ্চলে মানুষের অবস্থান লক্ষ্য করা যায়, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। লাস্ট অংশ দেখো, ধস নেমেছে, একটা অঞ্চল সম্পূর্ণরূপে বাড়ি ঘরদোর ভেঙে ব্যাপক পরিমাণ ধস নেমেছে। তো এগুলো কিন্তু প্রথমে দুর্যোগ হচ্ছে। এবার যখন এগুলো অতিরিক্ত মাত্রায় ধারণ করছে বা লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে আমরা বিপর্যয় বলতে পারি। প্রথমে দুর্যোগের অর্থ জানব। দুর্যোগের ইংলিশ শব্দ কি? হ্যাজার্ড। কি বললাম? হ্যাজার্ড। তাহলে এই যে ইংরেজি হ্যাজার্ড শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি এবং আরবি শব্দ। ফরাসি শব্দ হচ্ছে AZ অ্যাজ, আর আরবি শব্দ ZAHR, ঠিক আছে? এই দুটো মিলিয়েই হ্যাজার্ড শব্দটি আমরা বলতে পারি, যার অর্থ যদি আমরা মনে করি চান্স বলতে পারি, যেটাকে লাক বাই চান্স যেটা আমরা বলি, যেটা হচ্ছে অপ্রত্যাশিত বা দৈব
ঘটনা, অর্থাৎ অপ্রত্যাশিত মানে কি, এই যে হঠাৎ করে ধস নামবে বা আগ্নেয়গিরি উদ্গীরণ হবে, এটা কেউ কি আগে থেকে জানতো? সবাই জানতো না, চট করে অপ্রত্যাশিত একটা ঘটনা। বা লাক যেটা বলতে ভাগ্য বা অদৃষ্ট, অর্থাৎ দুর্যোগ হলো অপ্রত্যাশিত বা দৈব ঘটনা। ঠিক আছে, হঠাৎ করেই প্রকৃতিতে প্রাকৃতিক নিয়মে এই অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটতে দেখা যায়। দুর্যোগ কাকে বলা হয়? কাকে বলে দুর্যোগ? যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা, কিসের ঘটনা? পরিবেশগত বিভিন্ন যে ঘটনা, মানুষের জীবন ও সম্পত্তি হানি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি ঘটানোর যে ঝুঁকিপূর্ণ বা পরিস্থিতি বা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয় এবং যে বিপজ্জনক অবস্থার সৃষ্টি করে তোলে, তাদেরকে দুর্যোগ বা সেই অবস্থাকে দুর্যোগ বলা হয়। কি বললাম বুঝতে পারলে কি? আরো একবার বলি তাহলে। পরিবেশগত যে সমস্ত ঘটনা মানুষের জীবন এবং সম্পত্তি হানি করছে এবং পরিবেশেরও তার সঙ্গে ক্ষয়ক্ষতি ঘটানোর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়, তাকে কিন্তু দুর্যোগ বলা হয়। তো পরিবেশের এই ক্ষয়ক্ষতি ঘটানোর বা মানুষের বিপদের উৎস হিসেবে যেসব ঘটনাকে দেখানো হয়, যেসব ঘটনাকে আমরা দেখতে পাই, সেগুলি হচ্ছে দুর্যোগ। এটি মানব জীবনে কি করে? স্বাভাবিক যে ক্রিয়াকলাপ, সে স্বাভাবিক ক্রিয়াকলাপকে কি করে? সম্পূর্ণরূপে বিঘ্নিত করে একটা প্রচন্ড বাজে রকম পরিস্থিতি সৃষ্টি করে। কারণ তোমার সামনে যদি, তোমার বাড়িতে যদি কাছাকাছি অঞ্চলে বন্যা হয়, তাহলে তোমার যে লাইফস্টাইল সেটা চেঞ্জ হয়ে যাবে। প্রচন্ড পরিমাণে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতে হবে। সঠিকভাবে আশ্রয় নেই, সঠিকভাবে পানীয় জল পাওয়া যাবে না, দৈনন্দিন যে কার্যাবলী খাদ্যের বা বিভিন্ন প্রয়োজনে, সেগুলোও বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হতে থাকবে। ঠিক আছে, তো এইরকম ভাবে দুর্যোগ কি করে? এই স্বাভাবিক ক্রিয়াকলাপ বিঘ্নিত করে, তার সাথে সাথে স্বাভাবিক ক্রিয়াকলাপকে নতুন করে তৈরি করে। ঠিক আছে, এটা গেল দুর্যোগ। তাহলে বোঝা গেল দুর্যোগ কাকে বলা হচ্ছে। দুর্যোগের ইংরেজি শব্দ কি? হ্যাজার্ড। কোন দুটো শব্দ থেকে এসেছে? ফরাসি এবং আরবি শব্দ এ জেড আর জেড এ এইচ আর, অ্যাজ আর জার থেকে হ্যাজার্ড শব্দটি এসেছে, তাই তো? আচ্ছা, এর বৈশিষ্ট্য কি কি? তো দুর্যোগের প্রধানত 5টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি সেই বৈশিষ্ট্যগুলো? প্রকৃতি, ক্ষতি, অর্থাৎ এই সম্পূর্ণ আলোচনা আমি পরবর্তী অংশে করছি, তোমাদের সামনে পরপর বৈশিষ্ট্যগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। প্রকৃতি, অর্থাৎ দুর্যোগের প্রকৃতি ঠিক কেমন হয়। ক্ষতি, কতটা ক্ষতি করতে পারে, ব্যাপকতা কতটা অংশ জুড়ে করে, অবস্থা কি অবস্থা হয় দুর্যোগ হলে, ব্যাপ্তিকাল, অর্থাৎ কতদিন ধরে এই দুর্যোগ লক্ষ্য করা যায় বা দেখা যায়। ঠিক আছে, এরকম ভাবে দুর্যোগকে আমরা বৈশিষ্ট্যকে প্রধানত 5টি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথম যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, তাহলে দুর্যোগ ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক অবস্থার সম্ভাবনা সৃষ্টি করে। তাহলে এটা তো আমরা এতক্ষণে জেনেই এসেছি বা বুঝেই এসেছি যে হঠাৎ বন্যা, সুনামি, এই যে ছবি দেখতে পাচ্ছ লাভার উৎকীর্ণ, ভূমিকম্প, তাহলে যে কোনো প্রাকৃতিক অপ্রত্যাশিত ঘটনা যেটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করতে পারে। এর ফলে মানব জীবনের স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করে, আবার স্বাভাবিক অবস্থার বিচ্যুতি ঘটায়। তাহলে স্বাভাবিক যে অবস্থা, স্বাভাবিক অবস্থাকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করছে। তোমার যদি দেখা গেল এই কোন একটা ভূমিকম্প অধ্যুষিত অঞ্চল, ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে দেখা গেল আছো, তো সেখানটাতে কি হবে? তাহলে দেখো, এই যে প্রকৃতি, যেটা আমরা বুঝতে পারলাম যে দুর্যোগ কিন্তু ঝুঁকিপূর্ণ একটা অবস্থার সৃষ্টি যেমন করছে, তার সাথে সাথে মানব জীবনে স্বাভাবিক অবস্থাকে ব্যাপক পরিমাণে বিঘ্নিত ঘটাচ্ছে। ঠিক আছে,
ক্ষতি নিয়ে যদি বলি, ক্ষতি কি বৈশিষ্ট্য হতে পারে? এর ক্ষয়ক্ষতি খুব কম, কারণ তখনও দুর্যোগ রয়েছে। তোমরা গুলিয়ে ফেলো না। তুমি এতক্ষণ তো বলতেই পারো স্যার এতক্ষণ বললেন যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু আমরা এটা আলোচনা করছি দুর্যোগ, যেটা প্রাথমিক অবস্থা, সেই দুর্যোগ সম্পর্কে আমরা আলোচনা করছি। এখানে অল্প জীবন ও সম্পত্তিহানি যেমন ক্ষতি হয়, তেমন পরিবেশের গুণগত মানের অবনমন হতে পারে। যেমন কোনো একটা ছোট্ট জায়গায় যদি নদীর বাঁধ ভেঙে যায়, একটুকুনি অংশ জলমগ্ন হতে পারে, সেটা কিন্তু আমরা বিপর্যয় বলতে পারবো না। সেই নির্দিষ্ট অঞ্চলে সেটা হয়েছে, এবং দেখো পরিবেশগত গুণগত মান সেখানে নষ্ট হতেও পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, এরকম ভাবে প্রকৃতি এবং ক্ষতি আমরা বুঝতে পারলাম যে প্রকৃতি কি করে, স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে কম, এবং পরিবেশের গুণগত মানের অবনমন হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম কিসের? দুর্যোগের। এবার দুর্যোগের বাকি যে তিনটি বৈশিষ্ট্য কি কি? ব্যাপকতা। কি ব্যাপকতা? দেখো ছবিগুলো দেখো, বন্যায় কিভাবে গাড়িগুলো ভাসছে, এখানে দেখো রাস্তার মাঝখানে ধস নেমেছে, খরা সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, ভূমিকম্প প্রচন্ড, এখানেও ধস নেমেছে, এখানে ধূলিঝড় হচ্ছে, এখানটাতেও তোমার আগ্নেয়গিরি লক্ষ্য করা যাচ্ছে, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা দিচ্ছে। তাহলে এইগুলো কি হচ্ছে? এগুলো দুর্যোগের সবই অংশ। তাহলে এটি ভূপৃষ্ঠের সাধারণত ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকে। ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকার জন্যই এটাকে ততক্ষণই আমরা দুর্যোগ বলে চিহ্নিত করতে পারছি। তবে ব্যাপক এলাকা জুড়েও এটা ঘটতে পারে। ঠিক আছে, তখন সেটাকে কি বলছি সেটা পরে আমরা আলোচনা করছি। অবস্থাটা কি হয়? দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ। দুর্যোগ কি? দুর্যোগ হলো বিপর্যয়ের কারণ। তাহলে বিপর্যয় যদি লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু আমরা বলতেই পারি দুর্যোগ সেখানে অবশ্যই হয়েছে। কিন্তু সব জায়গায় দুর্যোগ হলেই যে বিপর্যয় হবে এমন কোনো কথা নেই। বিপর্যয়ের আগে দুর্যোগ সৃষ্টি হয়, এবং দুর্যোগের পথ ধরে, অর্থাৎ দুর্যোগের দেখাদেখি পথ ধরেই তার দিকেই অনুসরণ করে বিপর্যয়ের আবির্ভাব ঘটতে দেখা যায়। ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, ব্যাপ্তিকালটা কেমন হতে পারে? ব্যাপ্তিকাল অর্থাৎ দুর্যোগ ঘন ঘন হয় এবং খুবই ক্ষণস্থায়ী হতে দেখা যায়। ঘন ঘন যেমন হচ্ছে, তার সঙ্গে খুবই ক্ষণস্থায়ী হচ্ছে, ফলে প্রাকৃতিক ও সামাজিক পরিকাঠামোর পরিবর্তন হয় না। কারণ দুর্যোগ কিন্তু ঘন ঘন হয়, এবং সেটা যদি হলেও সেটা খুব ক্ষণস্থায়ী হচ্ছে। কারণ অল্প জায়গায় বৃষ্টি হলো, সেখানে দুর্যোগ সৃষ্টি হলো, খুব অল্প দিনের মধ্যে সেটাকে ওভারকাম করা যেতে পারে। কোনো জায়গায় ছোট্ট ধস নেমে রাস্তা ব্লক হয়ে গেল, সেই রাস্তা যদি আমরা ব্লক হয়ে যাওয়া অংশ যদি তুলে দিই, তাহলে সেই জায়গাটা আবার ক্লিয়ার হয়ে গেল, ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য হলো। ঠিক আছে, তাহলে দুর্যোগের পাঁচটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। প্রথমে আলোচনা করলাম প্রকৃতি, যেটা সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করে, ক্ষতি। 3 নম্বর ব্যাপকতা, 4 নম্বর অবস্থা, 5 নম্বর ব্যাপ্তিকাল। ঠিক আছে, এরপরে দুর্যোগের পরে কি বলেছিলাম? বিপর্যয়। এবার দেখো বিপর্যয় ঠিক কিভাবে আসে। দেখো ছবিগুলো একটু খেয়াল করো। আগে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, ক্ষণস্থায়ী অংশে আমরা দুর্যোগের ছবিগুলো লক্ষ্য করছিলাম বা দেখতে পারছিলাম, এবার ছবিগুলো দেখো, আর্থকোয়েক কি সাংঘাতিকভাবে ব্যাপক অংশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে, ভলক্যানো কিভাবে অর্থাৎ আগ্নেয়গিরির উদগীরণ, সুনামি কিভাবে হচ্ছে, ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধস, হুরিকেনস মানে এটা একটা ঘূর্ণিঝড়, ব্যাপক অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষতি করে, টর্নেডো, ব্রিজ মানে তুষার ঝড়, দেখো ডাস্ট স্টর্ম মানে ধূলিঝড়, খরা হচ্ছে, বন্যা হচ্ছে, দাবানল, এটাও কিন্তু একটা বড় বিপর্যয়। এখন দেখবে বিভিন্ন সময় এই যে বসন্তকাল, ঠিক বর্ষার আগে, যেহেতু
গাছের পাতা সম্পূর্ণ গাছ থেকে পড়ে শুকনো থাকে এবং খুব অল্প যেখানে তাপমাত্রা খুব বেড়ে যায়, ঘর্ষণের ফলে সেখানে কিন্তু আগুন লেগে যায়, এর ফলে দাবানল সৃষ্টি হতে পারে। আবার সিঙ্কহোল অর্থাৎ যে চুনাপাথর গঠিত অঞ্চলে বড় বড় গর্তের যে সৃষ্টি হয়, সেই অংশ কিন্তু এই বিপর্যয়ের উদাহরণ হিসাবে আমরা এদেরকে মনে করতে পারি। তো এখানে ডিজাস্টার শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ ডিজাস্ট্রে, ঠিক আছে, ডিজাস্ট্রে থেকে, যার দেশ অর্থাৎ ডিইএস, দেশের অর্থ হচ্ছে ব্যাড মানে খারাপ, আর এভিল তার মানে মন্দ, শয়তান, মন্দ বা শয়তান মানে খারাপ লোক যেটা। তাহলে দেশ অর্থ হচ্ছে ব্যাড বা এভিলের অর্থ হচ্ছে মন্দ বা শয়তান, এবং তাহলে দেশ আর এভিল হয়ে গেল ব্যাড বা এভিল। আর অ্যাস্ট্রের অর্থ হচ্ছে স্টার অর্থাৎ তারা, অর্থাৎ বিপর্যয় যদি একসঙ্গে আমরা বাংলায় করি ব্যাপারটা এরকম দাঁড়ায় শয়তানের তারা। কারণ শয়তান কি করে, সে কিন্তু মানুষ বা যে কোনো সবার জীবজন্তুর ক্ষতি সাধন করতে চায় বা ক্ষতি করতে চায়, ঠিক আছে। সংজ্ঞা কি রয়েছে এই বিপর্যয় বা ডিজাস্টারের? তাহলে যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা, ঠিক আছে, অর্থাৎ পরিবেশে যে চূড়ান্ত ঘটনা হঠাৎ যদি অতি দ্রুত বিস্তৃত অঞ্চলে সংগঠিত হয়ে যায়, অর্থাৎ প্রথমে আগ্নেয়গিরি হচ্ছিল, ভাবা হচ্ছিল আগ্নেয়গিরি যে উদগীরণ অল্প অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু তারপরে ব্যাপক পরিমাণ বিস্ফোরণ সহযোগে আগ্নেয়গিরির চেম্বার যদি বিস্ফোরিত হয়ে যায়, তাহলে জ্বালামুখ দিয়ে প্রচুর পরিমাণে লাভা নির্গত হবে। তখন সেই আগ্নেয়গিরি থেকে অনেকটা দূরে জনবসতি হলেও সেখানকার মানুষের ক্ষতির সম্মুখীন হতে হবে। তাহলে হঠাৎ করে যদি বিস্তৃত অঞ্চলে সংগঠিত হয়ে যায়, সেখানে উদ্ভিদ, মানুষ, জীবজন্তুর প্রাণহানি যেমন ঘটবে, সম্পত্তি হানিও ঘটতে পারে। তার সর্বোপরি পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটতে দেখা যায় এবং যার ক্ষয়ক্ষতি পূরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই যে ধরো দাবানল লেগে গেল, দাবানল হলো জঙ্গলের মধ্যে, তাই এত বেশি পরিমাণ গাছের ক্ষতি হলো, সেই ক্ষতি কি আমরা অল্প দিনের মধ্যে চট করে কি সেই ক্ষতির নির্ধারণ বা ক্ষতির পূরণ আমরা করতে পারবো? অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাদের বিপর্যয় বা দুর্বিপাক বলা হয়। অর্থাৎ বিপর্যয় হচ্ছে মানে সম্পূর্ণ অংশ নিয়েই বিপর্যয় হতে দেখা যাচ্ছে, যেটাকে পূরণ করা আর সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। এই চূড়ান্ত ঘটনায় মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তার পাশাপাশি উদ্ভিদ এবং জীবজন্তু বা পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি না করলে তা হবে দুর্যোগ। তাহলে এবার তোমাদের জিনিসটা ক্লিয়ার হচ্ছে, কোনো চূড়ান্ত ঘটনা যদি মানুষ, উদ্ভিদ বা জীবজন্তুর কোনো ক্ষয়ক্ষতি করছে না, সেটাকে আমরা দুর্যোগ বলতে পারি বা আকস্মিক ঘটনা বলতে পারি। এবং ঠিক এই দুর্যোগের পরেই যদি বড় মাপের কোনো ক্ষয়ক্ষতি হয়, বড় মাপের ক্ষতি লক্ষ্য করা যায়, তখন সেটা বিপর্যয়ে পরিণত হবে। অর্থাৎ দুর্যোগ যখন প্রকৃতপক্ষে সংগঠিত হয়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটায়, আবার দেখো কি বলছে, দুর্যোগ যখন প্রকৃতপক্ষে সংগঠিত হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি ঘটায়, তখন তাকে বিপর্যয় বলা হয়। বিপর্যয়ের ফলাফল কি? খুবই গভীর এবং সুদূর প্রসারী। এটাই হচ্ছে বিপর্যয়ের ফলাফল, কারণ প্রচন্ড পরিমাণে এটা পরিবেশের ক্ষয়ক্ষতি করে, যেটা সহজে এই ক্ষতি পূরণ করা যায় না। বিপর্যয়ের অর্থ আর সংজ্ঞা বোঝা গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি জানলাম? দুর্যোগ সৃষ্টি হলেই তবেই যদি পরিবেশের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এবং যে ক্ষয়ক্ষতি সহজে পূরণ করা প্রায় অসম্ভব, সেই ঘটনাকে আমরা বিপর্যয় বলবো, এবং যার ফলাফল খুবই গভীর এবং সুদূর প্রসারী, ঠিক আছে। এই বিপর্যয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রকৃতি, ক্ষতি সাধন, ব্যাপ্তিকাল, ব্যাপকতা, অবস্থা, অর্থাৎ দুর্যোগের মতোই 5টি বৈশিষ্ট্য রয়েছে। তো 5টি বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে আমরা দেখে নিই।
প্রথমত প্রকৃতি, তাহলে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক একটা অবস্থা সৃষ্টি করে যা মানুষের স্বাভাবিক জীবনকে দারুণভাবে বিপর্যস্ত করে। দেখো, আমরা যখন দুর্যোগের প্রকৃতি পড়েছিলাম তখন শুধু বলেছিলাম স্বাভাবিক জীবনকে ক্ষতি করে, কিন্তু এটা কি বলছে? মানুষের স্বাভাবিক জীবনকে দারুণভাবে বিপর্যস্ত করে তোলে। প্রকৃতি ক্ষতি সাধন কি হয়? ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি, কারণ আমরা সংজ্ঞাতেই জেনে এসেছি যখন দুর্যোগ প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করবে তখনই সেটা বিপর্যয় হবে, এবং বিপর্যয় হলে ব্যাপক জীবন ও সম্পত্তিহানি ঘটতে পারে, যার ক্ষয়ক্ষতি $10 লক্ষ বেশি হতে পারে। আবার 100-র বেশি মানুষের মৃত্যু হলেও হতে পারে, আবার 100-র বেশি মানুষ আহত হতে পারে। এই সবকটা দিক নিয়েই এবং এই পরিবেশের গুণগত মানের তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী হ্রাস ঘটায়, পরিবর্তন হয়, যা ক্ষয়ক্ষতি নির্ধারণে খুব জটিল হয়। অর্থাৎ এমনভাবে ক্ষয়ক্ষতি হয় যার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। ঠিক আছে? আচ্ছা, ব্যাপ্তিকাল, বিপর্যয় হঠাৎ দীর্ঘ ব্যবধানে হয়, কারণ বিপর্যয় বন্যার জল নামবে, অর্থাৎ 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত থাকতে পারে। আর্থকোয়েকের এই যে সম্পূর্ণ ধ্বংস লীলা যে চলে, ধ্বংসপ্রাপ্ত যে অবস্থা, সেটা কিন্তু চট করেই শহরকে সারিয়ে তোলা যায় না, ফলে সেটা দীর্ঘ ব্যবধানে হয় এবং দীর্ঘস্থায়ী হয়। ফলে প্রাকৃতিক এবং সামাজিক পরিকাঠামোর পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে আমরা 3টি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম: প্রকৃতি, ক্ষতি সাধন আর ব্যাপ্তিকাল। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ব্যাপকতা, কোন কোন অঞ্চলে হয়, কিভাবে হয়। ভূপৃষ্ঠের ব্যাপক এলাকা জুড়ে এটা সংগঠিত হতে দেখা যায় এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যার ধ্বংসলীলা চলে। ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠের ব্যাপক এলাকা জুড়ে সংগঠিত হয় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ধ্বংসলীলা চলতে থাকে। অবস্থা: বিপর্যয় হলো দুর্যোগের ফল বা পরিণতি। দেখো, দুর্যোগ হলে তবেই কিন্তু বিপর্যয় হবে, আর দুর্যোগ হলেই সব ক্ষেত্রে যে বিপর্যয়ে পরিণত হবে এমন কোনো ব্যাপার নেই। তার মানে কি দাঁড়ালো? দুর্যোগের পরে বিপর্যয়ের আবির্ভাব ঘটে। ঠিক আছে? আচ্ছা, মানদণ্ড কি রয়েছে, যে কোন কোন ক্ষেত্রে আমরা এই নির্দিষ্ট অংশকে দুর্যোগ বলবো আর কখন বিপর্যয় বলবো। দেখো, দেশ, অঞ্চল এবং পরিস্থিতি এবং সময় ভেদে বিপর্যয় নির্ধারণের কিছু কিছু মানদণ্ড লক্ষ্য করা যায়। সেটা কি? ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট 2001 সালে এই মানদণ্ড অনুযায়ী আমরা বিপর্যয় কখন বলতে পারি? 10 বা তার বেশি মানুষের মৃত্যু হলে তাকে আমরা কিন্তু বিপর্যয় বলবো, তখন সেটা আর দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। 100 বা তার বেশি মানুষের আহত অবস্থা, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষ ভূমিকম্প, বন্যা, আর্থকোয়েকের জন্য মানুষ আহত হয়ে গেছে। ঠিক আছে? আন্তর্জাতিক সাহায্য দ্বারা পরিস্থিতির মোকাবিলা করতে হবে, অর্থাৎ সাধারণ বা স্থানীয় প্রশাসন দ্বারা যখন এই সম্পূর্ণ উদ্ধার কাজ করা সম্ভব হয়ে ওঠে না, তখন আন্তর্জাতিক সাহায্য নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। আবার তার সাথে সরকার দ্বারা জরুরি অবস্থা ঘোষণা, অর্থাৎ সরকার যখন আবার এই বিভিন্ন অংশে সরকারের ফলে যে বিভিন্ন জরুরি অবস্থা ঘোষণা করতে হয়, বাধ্য হয় খাদ্যের জন্য, তারপরে এই পরিস্থিতিকে সম্পূর্ণভাবে মোকাবিলা করার জন্য, যেহেতু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ইলেকট্রিক থাকে না, সেটা সব দিক থেকে সঠিকভাবে থাকার জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে হয় সরকারকে বাধ্য হয়ে। তাহলে এতক্ষণ বুঝতে পারলে দুর্যোগ এবং বিপর্যয় কোন অংশকে বা কোন ক্ষেত্রে আমরা দুর্যোগ বলবো, আবার কোন ক্ষেত্রকে আমরা বিপর্যয় বলবো। দুর্যোগ আর বিপর্যয়, এই দুর্যোগ
আর বিপর্যয়ের পার্থক্য আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে নেব, ঠিক আছে? আমি দেখবো সেখানটায় তোমরা নিজেরা কতখানি বলতে পারো। আমার এটার ফলে তোমাদের থেকে একটু জানাও হয়ে যাবে কি কতখানি ভালোভাবে এই আজকের অংশটা জেনে আসছো বা বুঝে আসছো, ঠিক আছে? তো দেখো, এখান থেকে আমরা যতটুকু অংশ আলোচনা করলাম, দুর্যোগ কাকে বলা হয়, দুর্যোগের অর্থ, দুর্যোগ এবং বিপর্যয় কোন কোন শব্দ থেকে এসেছে, ফরাসি শব্দ, আরবি শব্দ, এবং তাদের অর্থ কি, তাদের প্রকৃত বৈশিষ্ট্য কি, তাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতখানি, বিপর্যয়ের অর্থ, সংজ্ঞা এবং তাদের প্রকৃতি বা বৈশিষ্ট্য কতখানি রয়েছে, সেগুলো সবটুকু আমরা আলোচনা করেছি। এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এখানে রাখলাম, তোমরা প্রত্যেকে একটু নোট ডাউন করে নাও। আমি পরবর্তী দিনে এইখান থেকেই তোমাদেরকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে? সবাই প্রশ্ন দেখে নিয়েছো? আচ্ছা, খুব ভালো। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।